এই প্যাডেল জাহাজেই দ্বিতীয় রানী এলিজাবেথ, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই জাহাজে উঠেছিলেন এবং ভ্রমণ করেছিলেন। দর্শক বন্ধুরা, বুড়িগঙ্গার বাদামতলী ঘাট থেকে স্বাগত জানাচ্ছি। আমি লিখন সরকার হিমেল। আজ আমি এসেছি এই বাদামতলী ঘাটে শতবর্ষী একটি প্যাডেল জাহাজে, যেটি ব্রিটিশদের দ্বারা নির্মিত। এই প্যাডেল জাহাজটি ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। আজ এই প্যাডেল জাহাজ সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। স্টিমারকে কেন রকেট বলা হয়? কেনই বা এই স্টিমারগুলো বাংলাদেশে তার বাণিজ্যিক যাত্রার ইতি টেনেছিল? নদীমাতৃক বাংলাদেশের যাত্রী ও পণ্য পরিবহনে প্রায় 150 বছর ধরে চলা স্টিমার গত বছরে অর্থাৎ 2023-এর সেপ্টেম্বরে বন্ধ হয়ে গেছে। এসব যান এখন পড়ে আছে বুড়িগঙ্গার বাদামতলী ঘাট, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও কাঞ্চন ব্রিজ এলাকায়। ব্রিটিশ আমলে নির্মিত এই প্যাডেল স্টিমার নিয়ে টু দ্য ফোকাসের কন্টেন্ট ক্রিয়েটর তানভীর ভাই কাজ করেছেন। আজ আমি তাকে আমার কাছে পেয়েছি। আজ আমি তার কাছে জানতে চাইব এই স্টিমার দুটি সম্পর্কে এবং সে কাজ করতে যে তার অভিজ্ঞতা সম্পর্কে। তানভীর ভাই, ধন্যবাদ। আমি আসলে যখনই শুনেছি ব্রিটিশ আমলে নির্মিত এরকম স্টিমারের কথা, তখন থেকে আমি খোঁজ করতে থাকি যে স্টিমারগুলো কোথায় আছে। তারপরে আমি জানতে পারি যে বাদামতলী ঘাটে সর্বশেষ চলাচল করতো যে দুটি স্টিমার সেখানে নোঙর করা আছে। আমি তখনই ছুটে আসি এবং এসে দেখি যখন এই দুটো স্টিমার এখানে নোঙর করা আছে, তখন দেখে খুবই মর্মাহত হলাম যে ব্রিটিশ আমলে নির্মিত এবং স্মৃতি বিজড়িত এই স্টিমারে চলাচল করেছেন দ্বিতীয় রানী এলিজাবেথ এবং ভারতের মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এতগুলো বিখ্যাত মানুষের পদচারণা এবং তারা এখানে ভ্রমণ করেছেন, স্মৃতি বিজড়িত এরকম দুটি স্টিমার এখানে পড়ে আছে অযত্ন অবহেলায়। আরেকটি বিষয় আপনি হয়তো জেনে থাকবেন, এই স্টিমারগুলো কিন্তু নিরাপদ। শতবর্ষের ইতিহাসে কখনো এগুলো ঝড় বৃষ্টিতে কখনো ডুবে নাই, কারণ এগুলো প্যাডেল চালিত। হ্যাঁ, এগুলো 8-10টা স্টিমারের মতো ইঞ্জিন চালিত না, ইঞ্জিন আছে কিন্তু সেগুলো প্যাডেল চালিত। এগুলো ঝড় বৃষ্টিতে মোকাবেলা করতে পারে, ডুববে না। তো এরকম নিরাপদ এবং স্মৃতি বিজড়িত শতবর্ষী ব্রিটিশ আমলের মজবুত, আমি সবচেয়ে দেখবেন, আপনি ঘুরে দেখবেন হয়তো এখনো মজবুত আছে। এগুলো এখানে ফেলে রাখা আমি কোনো মানে বুঝি না। হতে পারে বিভিন্ন রকমের নৌবিহারের সুযোগ করে দিতে পারে, বিভিন্ন কোম্পানি থেকে যে নৌবিহার হয় তাদের জন্য ভাড়া দিলে অন্তত সচল থাকলো, ইতিহাস সম্পর্কে জানতে পারলো এবং পরবর্তী প্রজন্মও কিন্তু এই সম্পর্কে কালে সাক্ষী হয়ে রইল এগুলো। শুরুর দিকে এসব স্টিমারে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হতো। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এক কয়লার ডিপোও ছিল। 80-র দশকের শুরুতে এগুলো ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। স্টিমারের দুই পাশে দুটি প্যাডেল থাকে, ঠিক যেভাবে সাইকেলে প্যাডেল করলে এগোতে থাকে। কয়লার স্টিমারও তেমন, পানি কাটতে কাটতে এগিয়ে যায়। অন্যান্য নৌযানের চেয়ে এটি নিরাপদ। স্টিমারগুলোতে শীততাপ নিয়ন্ত্রিত কেবিন আছে, প্রতি কেবিনে 2 জন থাকতে পারেন। এছাড়া আছে দ্বিতীয় শ্রেণীর কেবিন, সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত নয়। আর তৃতীয় শ্রেণীর হলো ডেক, এখানে উন্নত মানের খাবারের সুব্যবস্থাও ছিল। স্টিমারের কর্মীদের এখন অলস সময় কাটে, এখন তাদের দায়িত্ব কেবল দেখভাল করা। তবে তারা এভাবে থাকতে চান না, তাদের চাওয়া স্টিমারগুলো যেন আবার চালু হয়। যাত্রী সংকটের কারণে বা তারপরে আপনার পদ্মা সেতুর কারণে যাত্রী সংকট, যার কারণে আর কি সরকার আপাতত এটাকে বন্ধ রাখছে। তো পেঁয়াজ মাছ হচ্ছে ঐতিহ্যবাহী ব্রিটিশের আর কি ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার। এগুলো বর্তমানে বাংলাদেশে 5টা ছিল, 4টা এখন মোটামুটি আর কি সচলভাবে আছে। একটা হচ্ছে আপনার রূপগঞ্জের ওদিকে আছে একটা, আরেকটা ডগে আছে, আর বর্তমান ঢাকা সদরঘাট বাদামতলীতে আছে 2টা। 2019 সালে, 20 সালে বা 21 সাল পর্যন্ত রানিং ছিল। এটা হচ্ছে আপনার বাগেরহাট, তারপর বাগেরহাট হয়ে খুলনা, রূপসা পর্যন্ত যাইতো। কতক্ষণ লাগতো? এটা যাইতে হচ্ছে আপনার 24 ঘন্টা, মিনিমাম 24 ঘন্টা লাগতো। এটাই সেই স্টিমার ঘাট। আর অন্যদিকে সাইনবোর্ডে বড় করে লেখা বাদামতলী রকেট ঘাট। সেই সময় এই স্টিমারগুলো গতিতে ছিল দুর্বার, তাই একে বলা হতো রকেট স্টিমার। আবার এর গাঢ় বর্ণের জন্য কমলা রকেট নামেও পরিচিত। তবে নৌযানটির সবচেয়ে গ্রহণযোগ্য নাম হলো প্যাডেল স্টিমার, কারণ এর দুই পাশে দুটি দ্বৈতকার প্যাডেল পানি কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যায়।
ইংরেজ আমলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীগুলোয় স্টিমার চলাচল শুরু হয়। খুলনা ও বরিশালের মধ্যে নিয়মিত এই যাতায়াত শুরু হয় 1884 সালে। ফলে দক্ষিণাঞ্চলের বাণিজ্য কেন্দ্র হিসেবে বরিশালের গুরুত্ব বাড়ে। সরাসরি কলকাতার সঙ্গে নৌপথে যোগাযোগ স্থাপিত হয়। বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও যাতায়াত সহজসাধ্য হয়ে ওঠে। স্টিমার স্টেশনে পরিণত হয় বরিশাল। সরাসরি স্টিমার চলতে শুরু করে চট্টগ্রাম, নোয়াখালী ও মাদারীপুরের মধ্যে। বরিশালের স্টিমার সার্ভিস চালুর সঙ্গে জড়িয়ে আছে জেমস জনস্টনের নাম। 1829 সালে তাকে মেরিন বোর্ডের অধীন বাংলার নদীগুলোতে চলাচলকারী সব নৌযানের অস্থায়ী নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। 1830 সালের দিকে তিনি কোম্পানি সরকারকে ভারতীয় নদীগুলোতে চলাচলের উপযোগী স্টিমার নির্মাণ ও নকশা তৈরির পরামর্শ দেন। তখন গঙ্গা নদীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু স্টিমার চলত। 1844 সালে ব্রিটিশ ব্যক্তি মালিকানাধীন দ্য ইন্ডিয়ান জেনারেল স্টিম নেভিগেশন কোম্পানি এই অঞ্চলে কাজ শুরু করে। 1873 সালে রিভার স্টিম নেভিগেশন কোম্পানির প্রতিষ্ঠিত হয়। এরপর 80-র দশকে স্টিমার চলাচল শুরু হয়। প্রথম পর্বে স্টিমার চলাচলের পথ ছিল নানা দিক ছড়িয়ে। কেবল বাইরে নয়, জেলার অভ্যন্তরেও স্টিমার চলাচল করত। সংযোগ রক্ষা করত টর্কি নদীপথের স্টিমার সার্ভিস। আরেকটি স্টিমার সার্ভিস সাকিপুর ও নয়াভাঙ্গিনী নদীপথে ঢাকায় যেত। পথটি ছিল পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষাকারী। 47-এ দেশভাগের পর ব্রিটিশ সরকারের রেখে যাওয়া স্টিমারগুলো নিয়ে গঠিত হয় পাকিস্তান স্টিমার সার্ভিস। গাজী, অস্ট্রিচ, টার্ন, কিউই, শেলা, লালি, সান্দ্রা, মেঘলা, মাহসুদ, ল্যাপচা নামে 10টি স্টিমার ছিল এ সংস্থার অধীনে। স্বাধীনতার পরে 5টি স্টিমারে সীমাবদ্ধ হয়ে পড়ে রাষ্ট্রায়ত্ত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTA। 1961 সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এই নৌযানে চড়েন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি রয়েছে এ বাহনে চড়ার। স্বাধীনতার পর 1974 সালে যুগোস্লোভিয়ার রাষ্ট্রপ্রধান মার্শাল টিটো বঙ্গবন্ধুর সঙ্গে এই স্টিমারে নৌবিহার উপভোগ করেন। প্যাডেল স্টিমারগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ, কিন্তু এই নৌযান আর কখনো ভেপু বাজিয়ে নদীর বুক চিরে চলতে দেখা যাবে না। তাই আমার মতো যারা এতে এখনো ভ্রমণ করেননি তাদের আফসোস থেকেই যাবে। ব্রিটিশদের দ্বারা নির্মিত এই ঐতিহাসিক দুটি জাহাজ সম্পর্কে এই ভিডিওতে জানার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।